Hello student, welcome to হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে ইউরোপ মহাদেশ সেটা সম্পর্কে পড়ব। এর আগে তোমরা এশিয়া, আফ্রিকা এই মহাদেশগুলো সম্পর্কে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তার প্রাকৃতিক পরিবেশ, সেই সব মহাদেশের রাজনৈতিক এবং আঞ্চলিক যে বিষয়গুলো, সাংস্কৃতিক যে বিষয়গুলো সবটাই তোমরা জেনেছো। আজকে আমরা সেরকমই একটি মহাদেশ, ইউরোপ মহাদেশ সম্পর্কে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এর আগে বিভিন্ন মহাদেশ সম্পর্কে পড়তে গিয়ে জেনেছি যে প্রত্যেকটা মহাদেশেরই কিছু প্রাকৃতিক বিষয় থাকে এবং কিছু আঞ্চলিক বিষয় থাকে। প্রাকৃতিক বিষয় বলতে সেই মহাদেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, এবং আঞ্চলিক বলতে বোঝায় সেই প্রাকৃতিক বিষয়গুলির ওপর নির্ভর করে মানুষের যে ক্রিয়াকলাপ, যেমন অর্থনৈতিক বিষয়গুলো, সেখানকার মানুষদের জীবিকা নির্বাহের উপায় কোনগুলো এবং কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করে, অন্যান্য মহাদেশের সাথে তাদের সম্পর্ক কোন বিষয়ের মাধ্যমে সম্পর্ক থাকে, এই বিষয়গুলো কিন্তু আঞ্চলিক পোর্শনের মধ্যে পড়ে। তাহলে ইউরোপ মহাদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা এই দুটো পোর্শনই পড়ব, যেমন প্রাকৃতিক এবং আঞ্চলিক, এই দুটো বিষয়। প্রথমেই দেখো কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। তার আগে আমি একটু দেখিয়ে নিই যে ইউরোপ মহাদেশের যে রাজনৈতিক যে ম্যাপ সেটা কিন্তু তোমাদের আগের পৃষ্ঠায় দিয়ে দিয়েছে, অর্থাৎ 120 নম্বর পৃষ্ঠায় এটা দিয়ে দিয়েছে। আর সব সময় তোমরা ইউরোপ মহাদেশ কেন, সমস্ত মহাদেশ সম্পর্কে পড়ার সময় অবশ্যই তোমরা ম্যাপটা পাশে নিয়ে পড়লে সেটা বেশি তোমাদের মনে থাকবে এবং সেটা ছবির মতো হয়ে তোমাদের সামনে আসবে এবং তোমাদের মনে রাখতে সুবিধা হবে বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে প্রাকৃতিক বিষয়গুলো, অর্থাৎ নদ নদী কোথা দিয়ে বয়েছে, সেখানকার ভূপ্রকৃতি কীরকম, পর্বতমালা কী কী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনে রাখা ভীষণ সহজ যদি তুমি মানচিত্র বা ম্যাপ নিয়ে পড়াশোনা করো। তাহলে এখানে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে। প্রথমেই এখানে পৃথিবীর মধ্যে ইউরোপের স্থান কোথায় সেটা এখানে লোকেট করে দেওয়া আছে। এই যে সবুজ রঙের যে অংশটা সেটাই হচ্ছে ইউরোপ মহাদেশ। এবং দেখো এখানে লেখা আছে শিল্প বিপ্লব, আল্পস পর্বতমালা, সমৃদ্ধশালী ইউরোপ, আর নিচে লেখা আছে পিসার মিনার, আইফেল টাওয়ার। এই সমস্ত বিষয়গুলোর জন্য ইউরোপ মহাদেশ বিখ্যাত। তাই এই বিষয়গুলো, যেমন আল্পস পর্বতমালা হচ্ছে প্রধান পর্বতমালা এখানকার, এখানে এই দেশ প্রচুর সমৃদ্ধশালী। আইফেল টাওয়ার, পিসার মিনার, এগুলো এক একটা স্থাপত্য ওখানকার, এবং শিল্প বিপ্লবের কথা তো আমরা সবাই জানি। সেই জন্য প্রথমেই ইন্ট্রোডাকশনে মানে কোন কোন বিষয়গুলো প্রধান ইউরোপ মহাদেশের সেগুলো তোমাদের বইয়েতে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। ইউরোপ সম্পর্কে একটা খুব সংক্ষেপে একটা ধারণা দেওয়া হয়েছে। যেমন দেখো, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তর
মহাদেশ হচ্ছে ইউরোপ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণায় অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। আর কি আছে? ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায়। এই সম্পর্কে বলতে গেলে আমাদের ইউরোপের যে আবিষ্কারের যুগ, অর্থাৎ 1450 থেকে 1750, এই যুগটাকে বলা হতো আবিষ্কারের যুগ। 1450 থেকে 1750 খ্রিস্টাব্দ, এটাকে ইউরোপে বলা হতো আবিষ্কারের যুগ। কারণ কি ছিল? কারণ এখানকার নাবিকেরা, যেমন নাম করা যায় ক্রিস্টোফার কলম্বাসের কথা। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকা এবং ভাস্কো দা গামা 1498 সালে ভারতে পৌঁছে যান এবং ইউরোপের সমুদ্র পথ আবিষ্কার করেন, যা প্রাচ্যের সাথে ইউরোপের বাণিজ্যের নতুন একটা দ্বার উন্মোচন করেন। এর ভাস্কো দা গামার আগে কেউ এই ধরনের সমুদ্রপথ আবিষ্কার করেননি। এরপরে যার কথা বললাম যে ক্রিস্টোফার কলম্বাস, তিনিও আটলান্টিক পাড়ি দিয়েছিলেন, পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছন এবং আমেরিকা মহাদেশের জন্য নতুন এক যুগের সূচনা করেন। এছাড়াও যাদের নাম করা যায় তারা হচ্ছে স্যার ফ্রান্সিস ড্রেক ও টমাস ক্যাভেন্ডিশ। প্রশান্ত মহাসাগরে যে অজানা দেশগুলো ছিল সেগুলো আবিষ্কার করেন। তাই ষোড়শ শতাব্দীতে বলা হচ্ছে যে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এখানকার নাবিকরা খুব অনুসন্ধিৎসু ছিলেন এবং তারা বিজ্ঞান নিয়ে যথেষ্ট গবেষণা করেন এবং তারা অজানাকে জানার চেষ্টা করেন। নেক্সট যেটা বলা যায়, শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেই প্রথম হয়েছিল। অর্থাৎ প্রযুক্তির যে বিকাশ, সেটা এই মহাদেশেই সবথেকে প্রথমে হয়েছিল। নেক্সট হচ্ছে এই মহাদেশের বেশ কিছু দেশ, যেমন ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল। ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলোর উপনিবেশ ছিল। অর্থাৎ এমন কোনো দেশ ছিল না যেখানে এই মহাদেশের যে দেশগুলো এখানে বলা হয়েছে সেখানে সারা পৃথিবীতে এরা বাণিজ্য চালাতো এবং সেই জন্য সারা পৃথিবীতে বেশিরভাগ দেশে এরা আধিপত্য বিস্তার করেছিল এবং উপনিবেশ গড়ে তুলেছিল। তাহলে এই ছোট্ট যে পোরশন, এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু, এবং ওপরে যে ছবিগুলো আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে দিয়ে দেখো সমস্ত বিষয়টা জানা যাচ্ছে যে এই ইউরোপ মহাদেশ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণা সমস্ত দিক থেকে এটি খুব উন্নত মহাদেশ। এখানকার বিভিন্ন নাবিকেরা, বিভিন্ন ভৌগোলিকেরা বিভিন্ন অভিযানের মাধ্যমে পৃথিবীর অনেক দেশ আবিষ্কার করেছিলেন। এখানে শিল্প বিপ্লব প্রথম হয় এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেই হয়েছিল এবং পৃথিবীর বেশিরভাগ দেশে এরা উপনিবেশ গড়ে তুলেছিল। এই হলো ইউরোপের ইতিহাস। নেক্সট কি বলেছে এখানে দেখো, ইউরোপের একটা প্রাকৃতিক সীমানা এখানে বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে পিকলুর ডায়েরি। তোমাদের মনে রাখার সুবিধার জন্য এখানে বিভিন্ন বিষয় গল্পের আকারে
বলা হয়েছে এই পাঠ্য বইয়েতে, সেজন্য তোমাদের যাতে খুব আকর্ষণীয় লাগে সেই জন্য এটাকে বলা হচ্ছে পিকলুর ডায়েরি। আমরা ডায়েরিতে যেরকম বিভিন্ন তথ্য লিখে রাখি, এখানেও পিকলুর ডায়েরিতে এই ইউরোপ সম্পর্কে একটা সীমানা কিন্তু এখানে লেখা আছে। যেমন দেখো এখানে আয়তন বলছে, মানে মহাদেশটির আয়তন হচ্ছে 1,09,00,000 বর্গ কিলোমিটার এবং অবস্থান ও সীমা বলতে বোঝাচ্ছে যে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। পূর্বে এশিয়া ও কাস্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পিস্কে উপসাগর, উত্তর সাগর, উত্তর সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর। আচ্ছা, এই যে সীমাটা, তারপরে বলা হচ্ছে যে দেশের সংখ্যা 54টি, বিখ্যাত শহর লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের আমি সেই আগের ইউরোপ মহাদেশের যে চ্যাপ্টারটা, তার আগে যে রাজনৈতিক যে ম্যাপটা রয়েছে সেখানে একটু দেখাই। এখানে দেখো বলা হচ্ছে, এটা তো ঠিকমতো তোমরা বুঝতে পারবে না, এর পরেও একটা ম্যাপ রয়েছে, সেটা দেখাই, তাহলে তোমরা সীমানাটা বুঝতে পারবে। দেখো এটা একটা প্রাকৃতিক ম্যাপ। সেখানে কি আছে দেখো, প্রথমে বলছে যে পূর্বে কি আছে, এশিয়া এবং কাস্পিয়ান সাগর। দেখো পূর্ব দিক হচ্ছে এটা, পূর্ব দিকে কি আছে, এশিয়া। দেখো এই পোর্শনটা হচ্ছে এশিয়া, পূর্ব দিকে আছে এশিয়া ও কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হচ্ছে এটা, পূর্ব দিকে এই দুটো সাগর এবং এশিয়া মহাদেশ রয়েছে। এবং পশ্চিমে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর। পশ্চিমে দেখো আটলান্টিক মহাসাগর রয়েছে। আর কি আছে, বিস্কে উপসাগর। দেখো এখানটা বিস্কে উপসাগর রয়েছে। উত্তর সাগর এই জায়গাটায় উত্তর সাগর রয়েছে। উত্তরে সুমেরু মহাসাগর, অর্থাৎ পৃথিবী যদি আমরা দেখি তাহলে উত্তরটা দেখব পৃথিবীর ম্যাপের, দেখব উত্তরে সুমেরু মহাসাগর আছে, শ্বেত সাগর আছে, বাল্টিক সাগর আছে। এই যে এখানে বাল্টিক সাগর রয়েছে, শ্বেত সাগর রয়েছে এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর। দক্ষিণে এই যে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগর। আমরা যখনই কোনো মহাদেশের সীমা সম্পর্কে বলবো তখন অবশ্যই আমরা পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, উত্তরে কি আছে এবং দক্ষিণে কি আছে, এইটা কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখব। এবং তার অক্ষাংশ দ্রাঘিমা হচ্ছে তার অবস্থানের একটা অবস্থান বোঝানো হয় এই অক্ষাংশ দ্রাঘিমা দিয়ে, সেটাও আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি আছে সেটা বলা হলো। এবার হচ্ছে বিখ্যাত শহর বলা হয়েছিল যে লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম এবং বার্লিন। আচ্ছা, এরপর আমি আবার আগের যেটা চ্যাপ্টারটা ছিল সেটাতে ফিরে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ কি। এই যে এত উন্নতি, প্রযুক্তিগত উন্নতি,
তারপর এই যে বিজ্ঞান মনস্কতা, বিভিন্ন দেশ জানার আগ্রহ, তারপরে বিভিন্ন দেশ মানে পৃথিবীর বিভিন্ন দেশে এদের উপনিবেশ, এই সমস্ত সমৃদ্ধির কারণটা কি? এখানে 6টা কারণ দেখো তো এখানে বলা হয়েছে। এক হচ্ছে, প্রথমেই দেখো 1 নম্বর, উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান। অর্থাৎ পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা এবং উত্তর গোলার্ধ বলা হচ্ছে এই নিরক্ষরেখার ওপরের অংশটাকে। এই উত্তর গোলার্ধের উত্তরভাগে যতটা স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের মোটামুটি কেন্দ্রে কিন্তু এই মহাদেশের অবস্থান। এর ফলে কি হয়, সব মহাদেশের সাথে যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের সুবিধা। অর্থাৎ যদি আমি এই রকম একটা জায়গায় থাকি যেখান থেকে মানে আমি ঠিক মাঝামাঝি জায়গায় থাকি, যেখানে হচ্ছে আমার বাড়ি এবং স্কুল, আমার খেলার মাঠ এবং আমার পড়তে যাওয়ার জায়গা, এইগুলোর ঠিক মাঝামাঝি আমি থাকি। তার ফলে কি হবে, এই সমস্ত জায়গাগুলোয় আমার অ্যাক্সেসিবিলিটি বাড়বে। অর্থাৎ আমি এই জায়গাগুলোয় খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। কিন্তু আমি যদি এখানে না থেকে কোনো একটা হয়তো আমি এক কোণে যদি আমি বসবাস করতাম, তাহলে আমার স্কুলও দূরে হতো এবং আমার খেলার মাঠও দূরে হতো। তার ফলে কি হতো যে অতটা বেশি আমার সাথে যোগাযোগ সেখানে থাকতো না। তাহলে মাঝখানে অবস্থানের জন্য কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের বা যোগাযোগের যে সুবিধা সেটা হয়েছে। 2 নম্বর যে কারণ, 2 নম্বর হচ্ছে 3 দিকে জলভাগ। 3 দিকে জলভাগ থাকার কারণে সমভাবাপন্ন একটা জলবায়ু, নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব উষ্ণও নয় খুব শীতলও নয়। তার ফলে কি হয়, যে অধিবাসীরা এখানে বসবাস করেন সেখানকার মানুষজনেরা কর্মঠ এবং পরিশ্রমী হয়। তার ফলে সেই মানুষের কর্মঠ এবং পরিশ্রমী হওয়ার ফলে বহু জানার আগ্রহ এবং তার ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি হয়। এটার মেন কারণ বলতে গেলে বলতে হবে যে এই সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু এবং মানুষের প্রবণতাই থাকে এই রকম ধরনের জায়গায় বসবাস করা, যেখানে নাতিশীতোষ্ণ একটা জলবায়ু বিরাজমান। অর্থাৎ অনেক শীতল অঞ্চল এবং অনেক যে উষ্ণ অঞ্চল, এই সমস্ত জায়গার থেকে নাতিশীতোষ্ণ জলবায়ুতে কিন্তু জনসংখ্যার মাইগ্রেশন বা জনসংখ্যার যাওয়া, সেই দেশে বসবাস করার একটা প্রবণতা থাকে। তাহলে বোঝা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণটা বলা হচ্ছে যে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত রাখে। আমরা এখানে দেখলাম যে উত্তর পশ্চিমের যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো যদি বরফাবৃত হতো তাহলে কি হতো, তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য বা বন্দর গড়ে উঠতো না। কিন্তু এই যে উষ্ণ উপসাগরীয় স্রোত যে প্রবাহিত হয় তার ফলে কি হয়, বরফ মুক্ত থাকে সারা বছর। সেই কারণে কিন্তু বন্দরগুলোর কাজ করতে সুবিধা। নেক্সট যেটা বলা হচ্ছে 4 নম্বর কারণ, সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য। অর্থাৎ নরম কাঠ, কাগজ এবং কাষ্ঠশিল্পে এর ফলে উন্নতি ঘটেছে।
5 নম্বর যে কারণ হচ্ছে, এটা হচ্ছে খনিজ সম্পদে প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং উন্নত যোগাযোগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, এই সবটাই হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ হচ্ছে এই ইউরোপ। কারণ খনিজ সম্পদের সমাহার অনেক বেশি এখানে, যোগাযোগ ব্যবস্থা ভালো, তারপরে পারমাণবিক বিদ্যুতের এবং জলবিদ্যুতের প্রাচুর্য রয়েছে। সেই কারণে এখানে কিন্তু শিল্পোন্নত মহাদেশ হিসাবে ইউরোপ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নেক্সট যেটা বলবো 6 নম্বর কারণ, সেটা হচ্ছে মৎস্য আহরণ। এখানকার প্রধান জীবিকা হিসাবে মৎস্য আহরণ, এছাড়াও উন্নত কৃষি অর্থাৎ প্রযুক্তি গত দিক দিয়ে উন্নতির যে কৃষি, সেই উন্নত কৃষি ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়া মিশ্র কৃষি, খাদ্যশস্য এবং পশুপালন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে এই মহাদেশকে আরো উন্নত করে তুলেছে। তাহলে এই 6টা কারণ আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সট দেখে নিই কি বলা হয়েছে। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিরকম। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রাকৃতিক পরিবেশে ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। অর্থাৎ পৃথিবীর খুব কম অংশই এই মহাদেশ দখল করে থাকলেও ষষ্ঠ বৃহত্তর মহাদেশ বলা হচ্ছে, তার মানে কতটা ছোট তোমরাই বুঝে নাও। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট, কিন্তু এর প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি, এই যে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে যে উত্তর সাগরের তীরভূমি, অর্থাৎ এই যে উত্তর সাগরের তীরভূমি এই পর্যন্ত, এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর। পূর্বে ইউরাল পর্বত থেকে, এখানে দেখো ইউরাল পর্বত, এই পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, মহাসাগর উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইনের বন ছড়িয়ে আছে। অর্থাৎ এখানে তুষার ঢাকা পর্বতও রয়েছে, সমভূমিও রয়েছে, আবার গভীর পাইনের বনভূমিও ছড়িয়ে রয়েছে। ইউরোপের এই বেশিরভাগ অঞ্চল কিন্তু সমভূমি। এই সমভূমি হলেও উচ্চ মালভূমি, নিচু ভূমি, পর্বতময় অঞ্চলও রয়েছে। এই যে ব্রাউন কালারের যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রাউন কালারের বিষয়গুলো হচ্ছে পর্বত। আর গ্রিন কালারের যেটা আছে সেটা হচ্ছে উত্তর ও মধ্যভাগের সমভূমি। এখানে দেখো উত্তর এবং মধ্যভাগের সমভূমি বলা হয়েছে। এবং যেটা এই হলুদ রঙের যে অংশটা আছে বা বিস্কিট কালারের যেটা আছে সেটা হচ্ছে মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি। এই জায়গাটা হচ্ছে মধ্যভাগের একটা বিচ্ছিন্ন মালভূমি। আর দক্ষিণের পার্বত্য ভূমি, এই যে ব্রাউন কালারের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণের পার্বত্য ভূমি। অর্থাৎ ইউরোপ মহাদেশের দক্ষিণে এই পার্বত্য ভূমিটা রয়েছে। মাঝখানের যেটা বিস্কিট কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে মালভূমি, আর গ্রিন কালারের বেশিরভাগ অংশটা হচ্ছে সমভূমি, আর উত্তর পশ্চিমের উচ্চভূমি
খুব সামান্য অংশ এই এই যে টিয়া পাখির যে সবুজ রং, সেই সবুজ রংটা দিয়ে এটা চিহ্নিত করা হয়েছে। সেটা হচ্ছে উত্তর পশ্চিমের উচ্চভূমি। আচ্ছা, এবার দেখে নিই যে এই যে দক্ষিণের যে পার্বত্য অঞ্চল বলা হচ্ছে, সেই দক্ষিণের পার্বত্য অঞ্চলের প্রধান যে পর্বতশ্রেণী সেটা কি আছে। দেখো, দক্ষিণের পর্বতশ্রেণীর মধ্যে আমরা বললাম যে এই ব্রাউন কালারের অংশটা হচ্ছে দক্ষিণের পার্বত্যভূমি। সেখানে আল্পস পর্বতশ্রেণী হচ্ছে প্রধান পর্বতশ্রেণী। আর এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মং ব্লাং, এবং যেটার উচ্চতা হচ্ছে 4807 মিটার, যেটা ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। এই যে মঁ ব্লাঁ। আল্পস থেকে এই বিভিন্ন শিরা উপশিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে বিভিন্ন যে পাহাড় বা পর্বতশ্রেণী, সেগুলো প্রসারিত হয়েছে। দেখো তোমরা, এই যে পর্বতগুলো আল্পস পর্বত থেকে শিরা উপশিরার মতো প্রসারিত হয়েছে, তার মধ্যে রয়েছে একটা হচ্ছে পিরেনিজ, তারপরে হচ্ছে দেখো রয়েছে সিয়েরা। তোমরা এখান থেকে খুঁজে বার করতে পারবে পিরেনিজ, তারপর সিয়েরা। এই যে এটা হচ্ছে একটা অন্য কালার দিয়ে করি তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে পিরেনিজ, তারপর হচ্ছে সিয়েরা নেভাদা, তারপর ক্যান্টব্রিয়ান, তারপরে হচ্ছে ক্যান্টব্রিয়ানের পর হচ্ছে অ্যাপেনাইনের ডিনারিক আল্পস। এই সমস্ত যে পর্বতশ্রেণীগুলো সেগুলো রয়েছে। এখানে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলব্রুজ। এটা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ। আমরা দেখে নিই ককেশাসটা কোথায় অবস্থিত এবং এলব্রুজই বা কোথায় অবস্থিত। সেটা হচ্ছে, একটু যদি আমি জুম করি তাহলে দেখতে পাবো যে ককেশাস পর্বতের এই যে এলব্রুজ, এটা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এই আল্পস পর্বতটা যেহেতু সব থেকে উঁচু, এবং সেখান থেকে তাহলে সেখানে কি হবে, বহু নদীর উৎপত্তি হবে। সরি, বহু নদীর এখানে উৎপত্তি যেটা হবে সেটার কথা এখানে বলা হয়েছে। দেখো, এবং নদীগুলোর ম্যাপও এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, বহু নদীর উৎপত্তি যেটা হয়েছে সেটা হচ্ছে এদের মধ্যে কোন কোন নদী সবথেকে নাম করা, সেটা হচ্ছে দক্ষিণে। এদের মধ্যে দক্ষিণে যেগুলো প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে রন, পো, এই যে রোন, তারপরে হচ্ছে পো, দানিউব। এইগুলো হচ্ছে দক্ষিণের যে নদীগুলো, এগুলো। আর অন্যদিকে সিন, রাইন, এলব প্রভৃতি নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। অর্থাৎ দেখো, সেন,
রাইন, এলব, এই সমস্ত নদীগুলো উত্তরের মালভূমি অঞ্চলে বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে এবং স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ এরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ, যেটা তোমরা এই ম্যাপটিতে পেয়ে থাকতে পারো। আগে যে ম্যাপটা আমরা দেখালাম, এই মালভূমির মধ্যে যে মালভূমির কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে স্পেনের মেসেতা, আর স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, এই সমস্ত যে মালভূমি সেগুলো। এ দেখো সেন্ট্রাল ম্যাসিভ এই জায়গাটায় অবস্থিত, আর এছাড়াও রয়েছে মেসেতা মালভূমি, এই সমস্ত মালভূমিগুলোর কথা বলা হয়েছে। এরপরে যাই হচ্ছে পূর্বের যে সমভূমি অঞ্চল সেটাতে, পূর্বের না উত্তরের বিশাল যে সমভূমিটা রয়েছে সেটা রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল এলাকাটা হচ্ছে সমভূমি অঞ্চল। এর গড় উচ্চতা হচ্ছে 180 মিটার। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের কিছু তথ্য রয়েছে, সেটা বলে দিই। এই যে বলা হয়েছে যে জানো কি ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। এটা বেশ একটা মজার ব্যাপার যে হাজার হ্রদের দেশ বলা হয় এই ফিনল্যান্ডকে ইউরোপের, কারণ এখানে 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য। আচ্ছা, এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই হ্রদের কথাই। যেমন বলা হয়েছে যে এই সমভূমির অনেক জায়গায় হিমবাহের ক্ষয়ের ফলে এবং ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে। এই হ্রদগুলো কোথায়? আচ্ছা, আমি প্রথমেই একটা ম্যাপ খুলি, না হলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো, এই যে ল্যাগোডা হ্রদ, এইটা হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদ। এই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে এখানকার পোল্ডার ভূমি। এই পোল্ডার ভূমিটা হচ্ছে বাঁধ দ্বারা আবদ্ধ নিচু ভূখণ্ডের একটা অংশ, যেটা জলাশয় বা সমুদ্রের জল নিষ্কাশন করে পুনরুদ্ধার করা হয় এবং চাষাবাদের জন্য যেটা ব্যবহার করা হয়। যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের অগভীর এলাকাকে ভরাট করে এটা তৈরি করা হয়েছে। নেক্সট বলছে যে ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। সেগুলো কি? আমরা এর আগের যে প্রাকৃতিক ম্যাপটা সেখানে চলে যাই। এখানে দেখো বলছে যে উত্তর পশ্চিম দিকে এই যে ফিনল্যান্ড, সুইডেন, এইসব জায়গাগুলোতে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। নরওয়ে ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গ্রাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। নেক্সট যেটা বলেছে যে ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং আইসল্যান্ডে বেশ কয়েকটা আগ্নেয়গিরিও দেখতে পাওয়া যায়। সেই অর্থাৎ ইতালির
ভিসুবিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি এই সমস্ত এলাকায় দেখতে পাওয়া যায়। অর্থাৎ ইউরোপের দক্ষিণ দিকে এই ভূমধ্যসাগরীয় যে অংশটা রয়েছে, ভূমধ্যসাগরীয় অংশ বলতে বোঝায় এই অংশটা, এখানে কিছু আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো ইউরোপের সীমানা এবং বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলো, কোথায় পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম এবং নদ নদী সম্পর্কেও ধারণা করতে পারলাম। এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে যে নদ নদীর ধারণা মানচিত্র, অর্থাৎ একটা লেখচিত্রের মাধ্যমে এখানে খুব সহজে বলে দেওয়া আছে যে আল্পস পর্বত দেখো ঠিক মাঝামাঝি রয়েছে এবং তার দুপাশ দিয়ে বিভিন্ন নদ নদী বয়ে গেছে। ঠিক এই ভল্লাই পাহাড়ি অঞ্চলেও কিন্তু এই সমস্ত নদ নদীগুলো, এই যে নীল যে অংশগুলো দেখছো সেগুলো হচ্ছে নদ নদী, এগুলো হচ্ছে নদ নদী, ব্লু কালারের যে অংশগুলো। এবং সেগুলো কোথায় মিশেছে, এই যে বেগুনি রঙের যে বক্সগুলো আছে, যেমন লিও উপসাগর, অ্যাড্রিয়াটিক সাগর, ইংলিশ চ্যানেল, উত্তর সাগর, বাল্টিক সাগর, উত্তর মহাসাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর। অর্থাৎ এই নদীগুলো কোথায় কোনটা মিশেছে, যেমন আল্পস পর্বত থেকে রোন নদীর উৎপত্তি এবং সেটা দক্ষিণ দিকে বয়ে গিয়ে কোন উপসাগরে পড়েছে, সেটা হচ্ছে লিও উপসাগর। ঠিক সেইভাবেই অন্যান্য বিষয়গুলো তোমরা ম্যাপ থেকে দেখে নিতে পারো যে এগুলো কিন্তু যেমনভাবে লেখচিত্রটা করে দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু খুব এটাও তোমরা সামনে রাখতে পারো, বিভিন্ন নদী এবং তারা কোথায় কোথায় মিলিত হয়েছে সেগুলো মনে রাখার জন্য। এখানে দেখো একটা বক্সও দিয়ে দেওয়া হয়েছে যেখানে নদীগুলোর নাম লেখা আছে, তার উৎস, মোহনা কোথায় কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে, উপনদীর নাম এবং বিশেষ বৈশিষ্ট্য যেগুলো সেগুলো রয়েছে, যেগুলো তোমরা এই যে লেখচিত্র সেটা থেকে খুব ভালোভাবেই কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। তাহলে আমি একটা প্রথমে দেখিয়ে দিচ্ছি যে সিনের উৎস কোনটা। সিনের উৎস হচ্ছে আল্পস পর্বতমালা, সিনের উৎস হচ্ছে আল্পস। আল্পস পর্বতমালা। আর মোহনা কোথায়? মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল। উপনদীর নাম দেখো লেখা রয়েছে এবং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রান্সের দীর্ঘতম নদী। এর উৎস হচ্ছে আল্পস এবং এর মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের এই যে শূন্যস্থানটা সেটা পূরণ করার ফলে দেখতে পাবে যে তোমরা সমস্ত নদ নদী সম্পর্কে তোমাদের একটা ধারণা স্পষ্ট হয়েছে। তাহলে আমরা এখানেই আজকে আমাদের ক্লাসটি শেষ করছি এবং পরবর্তীকালে আমরা ইউরোপের মহাদেশ সম্পর্কে আরও কিছু প্রাকৃতিক তথ্য এবং আঞ্চলিক তথ্য আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।